আসসালামু আলাইকুম। এই ক্লাসটায় আমরা আলোচনা করব যে কিভাবে আমরা হাইপারটেনশনটাকে ডায়াগনোসিস করব। এর আগেও আমরা আগের ক্লাসগুলোতেও আমরা টুকটাক আলোচনা করছি, কিন্তু এই ক্লাসটা আমরা প্রপারলি এই জিনিসটা আসলে আলোচনা করব যে কিভাবে আমরা ডায়াগনোসিসটা করব। তো দেখেন, ডায়াগনোসিস হওয়ার আগে একজন রোগী জানেই না যে তার হাইপারটেনশন আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, ঠিক আছে? রোগী জানেই না তার হাইপারটেনশন আছে। তাহলে কখন জানে সে? সে জানতে পারে ধরেন হাসপাতালে অন্য কোনো কারণে এসছে বা অন্য কোনো অসুখ বিসুখের কারণে এসছে। আর যখন আমাদের কাছে রোগী আসে, কমনলি আমরা যে জিনিসটা করি, ঠিক আছে, আমরা কিছু এক্সামিনেশন করে ফেলি। তো এই এক্সামিনেশনের ভিতরে একটা হচ্ছে ব্লাড প্রেশার, ঠিক আছে? আমরা ব্লাড প্রেশারটা চেক করি। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই যে আমরা যখন ব্লাড প্রেশারটা চেক করি এই সময়ই দেখা যায় যে প্রেশারটা বেশি, ঠিক আছে? পরবর্তীতে ওইটা আমরা আরও প্রপারলি ঠিকঠাক মতো দেখলে এটা পরবর্তীতে বোঝা যায় যে হ্যাঁ, এই রোগীর হাইপার টেনশনটা আছে। ম্যাক্সিমাম বেশিরভাগ রোগী এরকম হয় যে হ্যাঁ, যে জানেই না তার হাইপার টেনশন আছে, ঠিক আছে? তার মানে হাইপার টেনশন রিলেটেড যে সমস্যাগুলো হয় সেগুলা খুব কম পেশেন্টই আছে যে এই কমপ্লেনগুলো করে বা গুরুত্ব দেয় না আসলে, ঠিক আছে? এই জিনিস সমস্যাগুলোকে তারা অত সমস্যা বলে মনে করে না, রেগুলার লাইফের একটা অংশ বলেই বেশিরভাগ ক্ষেত্রে তারা এড়ায় যায়, ঠিক আছে? আবার অনেক সময় এসে রোগী কমপ্লেন কিন্তু করে, একেবারেই যে করে না তা না, করে। সাধারণত কমন একটা কমপ্লেন কি, আমার ঘাড় ব্যথা করে, আমার প্রেশারটা একটু দেখেন, ঠিক আছে? বা রোগী বলে, আসেই বলে যে হ্যাঁ, ডাক্তার সাহেব আমার মনে হয় প্রেশারটা বেশি আছে, আমার ঘাড় ব্যথা করে, ঠিক আছে? এইরকম একটা কমপ্লেন তারা বলে। এছাড়াও আরও কিছু আছে, যেমন ধরেন হচ্ছে মাথা ব্যথা থাকতে পারে, ঠিক আছে? ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথা থাকে বা অনেক সময় মাথা ব্যথা ধরে থাকে। তারপরে হচ্ছে অনেকে যদি দীর্ঘদিন এরকম থাকে, হ্যাঁ, যে হাইপার টেনশনটা দীর্ঘদিন আছে, তাহলে এরকম রোগী এসে কমপ্লেন করতে পারে যে চোখে ঝাপসা দেখে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে আবার প্যালপিটেশনের যে বুক ধরফর করে, ঠিক আছে? এটা খুব একটা সচরাচর দেখা যায় না। বেশিরভাগ পেশেন্টই যে কমপ্লেনটা করে যে তাদের ঘাড়ে একটা ব্যথা হয় বা নেক রিজিয়নে একটা ডিসকমফোর্ট ফিল করে তারা, তারপরে তাদের মাথা ব্যথা হয়, এই কমপ্লেনটা করে। চোখে ঝাপসা, খুব বয়স্ক পেশেন্ট হইলে এবং দীর্ঘদিন যদি থাকে তাহলে তারা কমপ্লেন করে যে চোখে ঝাপসা দেখে, ঠিক আছে? আর এগুলো তো আদার্স ফিচার অনেকে আছে, আপনার একটু রিডিং দিয়ে, এগুলো এতটা গুরুত্বপূর্ণ না। তাহলে কমন কয়েকটা জাস্ট ফিচার যদি আপনি মনে রাখতে চান, যে কমপ্লেন যেটা রোগী আমাদের করে, তাহলে একটা হচ্ছে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, চোখে ঝাপসা দেখা, ঠিক আছে? এই কমপ্লেনগুলো করে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই কমপ্লেন শুনে আমরা ডায়াগনোসিস খুব কমই করি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অন্য রোগের কারণে এসছে, ওখান থেকে ডায়াগনোসিস হয়ে গেছে হাইপার টেনশন, ঠিক আছে? তাহলে ধরেন আপনি এরকম একটা রোগী পাইছেন যে প্রথমবার আপনার কাছে আসলো। তাহলে এবার চলেন আমরা ডায়াগনোসিস করাটা শিখি স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, যে ধরেন একজন রোগী এসছে যে উপরোক্ত সমস্যাগুলোর কথা আপনাকে বললো, ঠিক আছে? উপরোক্ত সমস্যা বলতে ধরেন সে ঘাড় ব্যথার কথা বললো, মাথা ব্যথার কথা বললো, বা চোখে ঝাপসা দেখার কথা বললো, এই জিনিসগুলো বললো, ঠিক আছে? অথবা আপনি পেশেন্টের ব্লাড প্রেশার চেক করে সেটা বেশি পাইলেন, হ্যাঁ, কত, সেটা হচ্ছে 140/90 এর বেশি পাইলেন। এইরকম যদি ব্যাপারটা হয়, তাহলে আপনি তখন কি করবেন? আপনার পরবর্তী স্টেপটা কি? আপনার পরবর্তী স্টেপটা হচ্ছে যে আপনাকে এখন এনশিওর করতে হবে যে এইটা কি হাইপার টেনশন, নাকি এটা হোয়াইট কোট হাইপার টেনশন, নাকি একটা হচ্ছে মাস্কড হাইপার টেনশন, নাকি এটা হচ্ছে আমাদের হলো ট্রানজিয়েন্ট যে হাইপার টেনশন আছে ওইটা, ঠিক আছে? তাহলে দেখেন, এখানে মাস্কড হাইপার টেনশনটা আমরা বাদ দিতে পারি। কেন বাদ দিতে পারি বলেন তো? ঠিক আছে, আপনারা বলেন মাস্কড হাইপার টেনশনটা আমরা কেন বাদ দিতে পারি? এর আগের ক্লাসে আমরা করছি, ঠিক আছে? আপনারা নিজেরা একবার একটু চিন্তা করেন যে কেন বাদ দিতে পারেন। তাহলে এটা আমি বললাম না এখানে। যদি আপনারা না পান তাহলে আমাকে জিজ্ঞেস করে নিন, হ্যাঁ, যে এখানে কেন বাদ দিলাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এর পরবর্তী কাজ হচ্ছে আপনাকে এইটা ইনশিওর করতে হবে, ঠিক আছে, যে এটা হাইপার টেনশন, নাকি এটা হোয়াইট কোট হাইপার টেনশন, নাকি এটা হচ্ছে ট্রানজিয়েন্ট হাইপার টেনশন, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে ইনশিওর করতে হবে। তাহলে এর জন্য আপনি কি করবেন? এর জন্য আপনি যে কাজটা করবেন, যে যেদিন আসলো পেশেন্ট আপনার কাছে, যখন আসলো, আপনি প্রথমবার বিপি চেক করে 140/90 বেশি পাইছেন, আপনি রোগীকে বলেন, বাবা আপনি 10 মিনিট একটু বাইরে বসেন, বিশ্রাম নেন, এরপরে আবার একটু আসেন, ঠিক আছে? তখন আমরা আপনার প্রেশারটা আবার একটু দেখব। তাহলে 5 থেকে 10 মিনিট ইন্টারভালে একটা গ্যাপ নিবে পেশেন্ট। গ্যাপ নেওয়ার পর দ্বিতীয়বার আবার চেক করবেন ব্লাড প্রেশার, ঠিক আছে? এই দ্বিতীয়বার চেক করেও আপনি ব্লাড প্রেশার ধরেন এরকমই পাইছেন, ঠিক আছে? 100 এবারও বেশি, 140/90 বেশি পাইছেন। তাহলে এবার আপনি পেশেন্টকে বলেন যে, বাবা আমি আপনাকে একটা পদ্ধতি শিখাই দিচ্ছি, এই পদ্ধতিতে আপনি আপনার বাসায় প্রেশারটা একটু রেগুলার চেক করবেন, করে 7 দিন পর আমার কাছে আসবেন আবার, ঠিক আছে? তাহলে পদ্ধতিটা কি, আমরা তাকে হোম বিপি মেজার করতে দিব। তাহলে এই হোম বিপি সে কীভাবে মেজার করবে? আমরা তাকে বলে দিব যে আপনি একটা খাতা কলম নেবেন, বা আপনি লিখেই দিবেন, হ্যাঁ, আপনার প্রেসক্রিপশনে লিখেই দিবেন, যে উনি খালি জায়গাটা ভরাট করবে, ঠিক আছে? বিপি ম্যাপে ম্যাপে ওখানে জাস্ট লিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক,
সেটা হচ্ছে কি যে আপনি হচ্ছে 3 বেলা হচ্ছে প্রেশার চেক করবেন বা 2 বেলা হচ্ছে প্রেশারটা চেক করবেন। চেক করে হচ্ছে আপনি এই 7 দিন এখানে লিখে রাখবেন। ঠিক আছে? এই যে আমি ঘর কেটে দিলাম, আপনি এরকম ঘর কেটে দিবেন। বলবেন যে আপনি সকালে, বিকালে আর রাতে, হ্যাঁ? এই 3 বেলা আপনি প্রেশার মাপবেন। মাপার পরে আপনি এইখানে প্রেশারগুলো লিখে রাখবেন। ঠিক আছে? এরকম 7 দিন করবেন, করার পরে আমার কাছে আসবেন। তাহলে 7 দিন পরে যখন রোগী আসবে তখন আপনার কাজ হচ্ছে কি এই প্রেশারটাকে গড় করে দেখা যে কত আসে। এই গড় রেজাল্টটাও যদি হচ্ছে মোর দেন 140/90 এর বেশি আসে, তার মানে এখন আপনি ডায়াগনোসিস করতে পারলেন যে হ্যাঁ, এইটা হাইপারটেনশন। ঠিক আছে? আর তাহলে আপনি কিভাবে বাদ দিবেন যেটা হোয়াইট কোট হাইপারটেনশন, ট্রানজিয়েন্ট হাইপারটেনশন, এগুলো কিভাবে বাদ দিবেন এটা আপনারা এর আগের ক্লাসে অলরেডি শিখে গেছেন। যে এই জিনিসগুলো আমরা কিভাবে মানে হোয়াইট কোট হাইপারটেনশন, মাস্কড হাইপারটেনশন, ট্রানজিয়েন্ট হাইপারটেনশন এগুলো কিভাবে ডায়াগনোসিস করি সেটার আগের ক্লাসে আপনারা শিখে গেছেন। তার মানে এখন যখন পেশেন্ট হচ্ছে এরকম বিপি বেশি নিয়ে আসলো, আপনি বাকি আদার্স হিস্ট্রি টিস্ট্রি নিয়ে এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিলেন। ফাইনালি আপনার হাতে থাকলো যে হ্যাঁ, এইটা হচ্ছে হাইপারটেনশন। আপনি তাহলে হোম বিপি গড় করে দেখলেন যে হ্যাঁ, এখনও বিপি 140/90 এর বেশি। তার মানে আপনি এখন কনফার্ম যে এইটা হইলো হাইপারটেনশন। ঠিক আছে? আপনি এখন কনফার্ম। তাহলে এখন আপনাকে দেখতে হবে যে এইটা কি প্রাইমারি হাইপারটেনশন নাকি সেকেন্ডারি হাইপারটেনশন। আপনারা কিন্তু কজ পড়ছেন একটা ক্লাসে। হ্যাঁ, আমাদের প্রিভিয়াস একটা ক্লাসে কিন্তু আমরা কজ পড়েছি যে 95% কেসই থাকে কি প্রাইমারি হাইপারটেনশন। ঠিক আছে? আর 5% কেস থাকে কি এগুলো হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। মানে সেকেন্ডারি হাইপারটেনশন কজ মানে খুবই কম। ঠিক আছে? আপনি যত পেশেন্ট পাবেন তার ম্যাক্সিমামই হবে প্রাইমারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন মানে এই রোগীর হাইপারটেনশন কেন হয়েছে তার কোনো কারণ আসলে ওইভাবে পাওয়া যায় না। আর সেকেন্ডারি হাইপারটেনশনে কী কী কারণ আছে এটা আপনারা জানেন। ঠিক আছে? আমরা ওই ক্লাসগুলোতে আলোচনা করছি। আচ্ছা, যাই হোক, তাহলে এখন দেখেন মানে আপনি হাইপারটেনশন কনফার্ম হয়েছেন এই স্টেপ পর্যন্ত, মানে আপনি ধাপে ধাপে এসে আপনি কনফার্ম হইলেন যে হ্যাঁ, এইটা হাইপারটেনশন। তাহলে এখন আপনাকে ম্যানেজমেন্ট দিবেন। তাহলে ম্যানেজমেন্ট দেওয়ার আগে আপনাকে শিওর হইতে হবে যে এইটা কি প্রাইমারি হাইপারটেনশন নাকি সেকেন্ডারি হাইপারটেনশন। কারণ সেকেন্ডারি হাইপারটেনশন হইলে ওই যে কজগুলো আপনারা পড়ছেন ওই কজগুলো আগে আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যে এর ভিতরে থাকা কোনো কজের কারণে প্রেশার মানে বেশি হয়েছে কিনা। আপনি যদি কজগুলো ঠিক না করেন তাহলে আপনি ওষুধ দিয়েও এই ধরনের প্রেশার খুব একটা কন্ট্রোলে রাখতে পারবেন না, বরং সেটা পেশেন্টের জন্য আরও ক্ষতির কারণ হবে। আপনি যদি শুরুতেই ডায়াগনোসিস করে ফেলতে পারেন এটা সেকেন্ডারি হাইপারটেনশন, তাহলে আপনি সেই রিলেটেড ডক্টরের কাছে পেশেন্ট মানে এই বিষয়ে যে অভিজ্ঞ বিশেষজ্ঞ আপনি তার কাছে পেশেন্টকে পাঠিয়ে দেন। ঠিক আছে? পেশেন্ট সেফ থাকবে, হ্যাঁ, এবং পেশেন্টও খুশি হবে। আর যদি দেখেন যে না এটা প্রাইমারি হাইপারটেনশন তাহলে এটা আপনি ম্যানেজ করেন। ঠিক আছে? আপনি কীভাবে ম্যানেজ করবেন এটা আমরা সামনে আলোচনা করব, প্রাইমারি হাইপারটেনশনটা। আচ্ছা, যাই হোক, তো আমরা যে পেশেন্টগুলো ম্যানেজ করি চেম্বারে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম এই প্রাইমারি হাইপারটেনশনের পেশেন্টই থাকে। ঠিক আছে? কারণ দেখেন 95, বুঝতে পারতেছেন যে আপনি 100টা পেশেন্ট দেখলে 95টা পেশেন্টই হাইপারটেনশনের আসলে কোনো কারণ নাই। হুম, আর মাত্র 5 জনের কারণ থাকে, মানে সেকেন্ডারি একটা কারণে হাইপারটেনশনটা হয়। তো আচ্ছা, যাই হোক, যেখানে ছিলাম যে এইটা কি প্রাইমারি হাইপারটেনশন নাকি সেকেন্ডারি হাইপারটেনশন, এটা এইবার আপনাকে এই ডিসিশনটা নিতে হবে। তাহলে এই ডিসিশনটা নিতে হইলে আপনাকে কিছু ইনভেস্টিগেশন করে দেখতে হবে। তাহলে আপনি কি করেন, ইনভেস্টিগেশনের ভিতরে একটা ইসিজি করেন। তাহলে আপনি যদি একটা ইসিজি করেন তাহলে হচ্ছে কী পাবেন, আপনি পাবেন হার্ট রিলেটেড কোনো ইস্যু আছে কিনা এইটা আপনি বুঝে যাবেন। ঠিক আছে? সেকেন্ডারি হাইপারটেনশনের হার্ট রিলেটেড যদি কোনো কজ থাকে তাহলে আপনি একটা ইসিজি করে খুব সহজেই বুঝতে পারবেন, হ্যাঁ, যে মানে হার্ট রিলেটেড কোনো ইস্যু আছে কিনা। ঠিক আছে? তারপরে আপনি হচ্ছে একটা সেরাম টিএইচএইচ করেন। ঠিক আছে? থাইরয়েডটা দেখেন। ঠিক আছে? তাহলে থাইরয়েড দেখলে আপনি কি বুঝতে পারবেন যে হ্যাঁ, মানে এন্ডোক্রাইন কোনো কজ আছে কিনা যার কারণে আমাদের হাইপারটেনশনটা হয়েছে। আপনি একটা সেরাম ক্রিয়েটিনিন করে ফেলেন। ঠিক আছে? আপনি বুঝে যাবেন কিডনির কোনো সমস্যা আছে কিনা। আপনি একটা সেরাম ইলেকট্রোলাইট করেন। এটা কেন করতেছেন এইটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্শনে যে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? যে সেরাম ইলেকট্রোলাইটটা কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে একটা ওজিটিটি করে ফেলেন, মানে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা এইগুলো একটু দেখে নেন। ঠিক আছে? এইটাও কেন দেখলেন এটা আপনারা ম্যানেজমেন্ট সেকশনে বুঝতে পারবেন, এই দুইটা জিনিস কেন দেখলেন আসলে। আর একটা লিপিড প্রোফাইল দেখে নেন, এটাও দেখে নেন। ঠিক আছে? এত কিছু যদি দেখতে পারেন তাহলে এটাও দেখে নেন, হ্যাঁ, যে তার আসলে লিপিডের কী অবস্থা। ধরেন পেশেন্ট দরিদ্র, কিচ্ছু করতে পারতেছেন না। ঠিক আছে? তাহলে যদি সম্ভব হয়, হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে আপনি এই কয়েকটা ডিজিজ একটু দেখেন, দেখার চেষ্টা করেন। ঠিক আছে? ক্রিয়েটিনিন, আচ্ছা, যদি পেশেন্টের এরকম আপনি মানে ক্লিনিক্যালি দেখে এক্সক্লুড করতে পারেন যে না আসলে তার কিডনি রিলেটেড ইস্যু খুব একটা নাই বলে মনে হচ্ছে, তাহলে বাদ দেন। ঠিক আছে? মানে পেশেন্ট যদি ওই রকম দরিদ্র হয় আসলে ইনভেস্টিগেশনগুলো আমাদের করা সম্ভব হয় না। কিন্তু তারপরও
আপনার চেষ্টা থাকবে, মানে যেটা আসলে নিয়ম বা যেটা করা উচিত সেটা আপনার জানা থাকা উচিত, ঠিক আছে? তাহলে জানেন আপনি যে আপনার কাজ হচ্ছে কি, যে এটা প্রাইমারি নাকি সেকেন্ডারি, এটা কিভাবে আপনি আলাদা করবেন, জাস্ট এই কয়েকটা ইনভেস্টিগেশন করতে দেন। এই কয়েকটা ইনভেস্টিগেশন করতে দিলেই আপনি বুঝে যাবেন এই পেশেন্টের সেকেন্ডারি কোনো কজ আছে কিনা। ধরেন এই সবগুলো ইনভেস্টিগেশন নর্মাল এসছে, ঠিক আছে, তার মানে কি আপনার ডায়াগনোসিস তো হয়ে গেল, এটা হলো প্রাইমারি হাইপারটেনশন। আর ধরেন রিপোর্টে কোনো অ্যাবনর্মালিটি পাইছেন, তার মানে আপনার ডায়াগনোসিস হচ্ছে এটা সেকেন্ডারি হাইপারটেনশন, তাহলে আপনি তখন পেশেন্টকে রেফার করেন। আচ্ছা, যেহেতু এটা অনেক কম, খুব একটা পাওয়া যায় না, ঠিক আছে, মানে পাওয়া যায়, ঠিক আছে, অতটাও না, ঠিক আছে, জিপি প্র্যাকটিসে আমরা এতটা দেখতে পাই না। আচ্ছা, যাই হোক, প্রাইমারি হাইপারটেনশনের কথাটা আমরা বলি তাহলে, যে এই সব ইনভেস্টিগেশনগুলো নর্মাল আসলো, ঠিক আছে, সব ইনভেস্টিগেশন নর্মাল আসলো, তার মানে আপনার ডায়াগনোসিস কি দাঁড়াইলো, আপনার ডায়াগনোসিস দাঁড়াইলো এইটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন। এই কয়েকটা ইনভেস্টিগেশন করে আপনি ডিসিশন নিয়ে ফেলতে পারলেন, এটা হলো প্রাইমারি হাইপারটেনশন। তাহলে এবার আপনি কি করবেন, এইবার আপনাকে ডিসিশন নিতে হবে প্রেশার দেখে। হ্যাঁ, আপনি ওই যে প্রেশার মেজার করছিলেন, এবার দেখবেন প্রেশারটা আসলে কত, ঠিক আছে, প্রেশারটা কি 150/90 নাকি 160/100 নাকি 170/100, এইরকম হচ্ছে আপনাকে দেখে নিতে হবে প্রেশারটা কত। এই প্রেশারটা দেখে আপনি ডিসিশন নেবেন যে এই পেশেন্টের মানে এটা এখন কোন গ্রেডে আছে। ক্লাসিফিকেশন পড়ছেন না আপনার, হাইপারটেনশনে পড়াইছেন একটা ক্লাসে ক্লাসিফিকেশন, তাহলে এই ক্লাসিফিকেশনগুলো দেখে আপনি এখন ডিসিশন নেবেন যে এইটা হচ্ছে কি গ্রেড 1 হাইপারটেনশন নাকি গ্রেড 2 নাকি গ্রেড 3 নাকি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এই জিনিসটা আপনারা এখন ডিসিশন নিয়ে ফেলবেন। দেখেন আপনার ডায়াগনোসিস করা কিন্তু শেষ, অলমোস্ট শেষ, ঠিক আছে। তাহলে একটা রোগী আসলো, সিম্পল, আবার একটু জিনিসটা বলি, একটা রোগী আসলো, সিম্পল বিষয়, জাস্ট আপনি হচ্ছে সমস্যা মানে কোনো সমস্যার কথা বললো বা ধরেন বলে নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা খুব একটা সমস্যার কথা বলে না, আমরা বললাম যে মানে আমরা অন্য একটা কোনো কিছু দেখতে যাই, আমরা প্রেশারটা বেশি পাই, ঠিক আছে, এরকম প্রেশার বেশি পাইছেন, তাহলে আপনার প্রথম কাজ হলো কি এটা ইনশিওর করা যে এটা আসলে কি হাইপার টেনশন কিনা। আপনি ইনশিওর করতে পারলেন হ্যাঁ এটা হাইপার টেনশন, তাহলে আপনার নেক্সট পরবর্তী কাজ হচ্ছে কি এইটা প্রাইমারি নাকি সেকেন্ডারি এটা একটু দেখে নেওয়া। সিম্পল কয়েকটা ইনভেস্টিগেশন করে আপনি বুঝে যাবেন যে এটা প্রাইমারি নাকি সেকেন্ডারি। এবার হচ্ছে আপনার আসলে প্রাইমারি হাইপারটেনশন। তাহলে প্রাইমারি হাইপারটেনশন আসলে আপনি কি করবেন, সিম্পল জিনিস, আপনি এই প্রেশারটা যে দেখছেন ওই প্রেশারটা দেখে আপনি ডিসিশন নেন যে এইটা কি গ্রেড 1 নাকি গ্রেড 2 নাকি গ্রেড 3, এই জিনিসটা ডিসিশন নিয়ে ফেলেন। হ্যাঁ, নাকি হচ্ছে আইসোলেটেড হচ্ছে সিস্টোলিক হাইপারটেনশন, আপনি ডিসিশন নিয়ে ফেলেন। তাহলে আপনি ধরেন এটা গ্রেড 2 পাইছেন অথবা গ্রেড 1 পাইছেন, হ্যাঁ, অথবা এটা হচ্ছে ডায়াগনোসিস হলো আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, এই জিনিসটা আপনি তাহলে মানে গ্রেডিংয়ে ভাগ করে ফেলেন অথবা আইসোলেটেড পাইলেন, যাই হোক এটা যে কোনোটা পাইছেন। এরপর হচ্ছে আপনি এই রিলেটেড আপনার ম্যানেজমেন্টটা দিয়ে ফেলবেন। হ্যাঁ, আপনি গ্রেড 1-এ কী ম্যানেজমেন্ট দিবেন, 2-তে কী ম্যানেজমেন্ট দিবেন, 3-তে কী ম্যানেজমেন্ট দিবেন, আইসোলেটেড পাইলে কী ম্যানেজমেন্ট দিবেন, এই সবগুলো হচ্ছে আমরা সামনে যে আলোচনা করব, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আলোচনা করা হবে, এই প্রত্যেকটা ম্যানেজমেন্ট আপনাকে শেখানো হবে। এই প্রত্যেকটা ম্যানেজমেন্ট রিলেটেড আমরা অনেকগুলো কেস আলোচনা করব, বেশ কয়েকটা, দেখবেন যে আপনাদের ম্যাক্সিমাম পেশেন্ট ওই কেসের ভিতরেই পড়ে যাচ্ছে, ঠিক আছে, এবং আপনার রিলেটিভস আপনার আত্মীয় স্বজনরাও যদি আপনাকে বলে আপনি কনফিডেন্টলি জিনিসটা তাকে ওষুধটা দিতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি জানেন আপনি কী কারণে ওষুধ দিচ্ছেন, ঠিক আছে, জাস্ট মুখস্থ না, আপনি জানেন, আপনি বোঝেন, আপনি এটা বুঝেই আপনি ওষুধটা দিতেছেন। তাহলে দেখেন এই ক্লাসটা করে মোটামুটি আমাদের হাইপার টেনশন আমরা একদম প্রপারলি ডায়াগনোসিস করা শিখে গেলাম, ঠিক আছে, যে কিভাবে আপনি হাইপার টেনশনটাকে ডায়াগনোসিস করবেন। জাস্ট এই ফ্লোচার্টটা যদি আপনি একটু মনে রাখেন, হ্যাঁ, তাহলেই আপনি হাইপার টেনশনটা খুব ইজিলি ডায়াগনোসিস করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, গ্রেডিংয়ের বিষয়টা হচ্ছে আরও সহজ করে যদি আমি আপনাদেরকে বলেই দিয়েছি, এখানে আরেকবার একটু বলে জিনিসটা, সেটা হইলো যদি সিস্টোলিক বিপি 140-এর বেশি পান, ঠিক আছে, তাইলে এটা গ্রেড 1। যদি সিস্টোলিক মানে এখানে অনেক রেঞ্জ পড়াইছিলাম না তখন, এত রেঞ্জে মানে চেম্বারে বসে বসে এত রেঞ্জ তো মনে থাকবে না, তাহলে জাস্ট আপনি মনে রাখেন 140-এর বেশি পাইলে সেটা গ্রেড 1 হাইপার টেনশন, ঠিক আছে, 160-এর বেশি পাইলে সেটা গ্রেড 2 হাইপার টেনশন, আর 180-এর বেশি পাইলে সেটা হইল গ্রেড 3 হাইপার টেনশন। এইখানে যে আপনাকে ডিসিশন নিতে হবে এটা কি হাইপার টেনসিভ এমার্জেন্সি নাকি আর্জেন্সি, ঠিক আছে। আচ্ছা, এখন এমার্জেন্সি নাকি আর্জেন্সি এটা আমরা যখন ওই রিলেটেড টপিক আলোচনা করব তখন দেখাই দিব যে আপনি কীভাবে ডিসিশন নেবেন, হ্যাঁ, এবং কী ম্যানেজমেন্ট দিবেন। আচ্ছা, তো যাই হোক আমাদের এই ক্লাসটা মোটামুটি শেষ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আসি আজকে, আসসালামু আলাইকুম।